গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। জেলার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যে শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহান বিশ্বাস। India is our tested friend during our liberation war. They supported us when we lost our whole family, father, mother, brothers, everybody. Only we two survived, so they gave me shelter. শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে। ফ্যাসিস্ট ইউনূসের আয়ু ফুরিয়ে আসছে। আওয়ামী লীগের ছাত্র ঠিকই যথেষ্ট। আমি চাই আওয়ামী লীগ আসুক। আওয়ামী লীগের গুণগান গাইছি আমি। আগে গরিব মানুষ ভালো ছিল না, অনেক খাইয়া পূজা অনেক ভালো ছিল। ওই শেখ হাসিনার তাই খাওয়াই যাইতেছে। নতুন তো কোনো সিস্টেম করতেছে না। ওই আমলে আমরা ভালো ছিলাম অনেক। এইসব করে মনে করেন আমরা 1000 টাকা কামাইতে, আমি এখন কমি 400-500 টাকা কামাই। ইনকাম কমার কারণ আছে। একদিকে ওই একটা সরকার যখন চলে গেছে, হয়েছে পর্যা দেশটা একটু পল্লি গেছে। দ্বিতীয় কথা আবার অটো চলে, হ্যাঁ, অটোর ভিন্ন রিক্সা আর বাড়া হয় না। এই কারণে মনে করেন এই দুর্ভোগের হয়ে গেছে। চলমান যে শেখ হাসিনার যেগুলো আছে সেইগুলো চলতে আছে, সেগুলো সেইভাবেই আছে। আর উনি যদি নতুন করে একটা পারমিট ঠিক করতো যে এইটা আমি গরিবের খাওয়ামু দিত, তাহলে বলতাম যে হ্যাঁ নিশ্চরে ওইটা খাওয়াইতেছে। আমাদের বোন শ্রেষ্ঠা তঞ্জঙ্কার উপর যে হামলা হয়েছে, যে নৃশংস হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি। হামলাটা কিভাবে হলো, কারা করলো, বিস্তারিত বলুন। কিছু দুষ্কৃতিকারী যারা বাঙালি জাতীয়তাবাদের নাম করে আমাদের বোনের উপর, যার পরিচয়কে ব্যবহার করে তার উপর টার্গেটেড হামলা করেছে। এই হামলার পিছে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করছি এবং ফ্যাসিবাদের আস্থানা আমরা পুরোপুরিভাবে ঘুরিয়ে দিতে চাই। কিসের মিছিল ছিল আজকে একটু যদি বলতেন? কিসের মিছিল ছিল? বিক্ষোভ মিছিল আজকে আমাদের। আচ্ছা, বিজয় র্যালি থেকে এটা বলবেন যে আসলে কিসের ভিত্তিতে কিসের মিছিল ছিল? হামলাটা কখন হয়, কিভাবে আসলে হামলাটা হয়? আচ্ছা, পরিচয় থেকে শুরু করা লাগবে। হ্যাঁ বলেন। আমার নাম আলমাস নুর, আমি বসিমুরি ছাত্র আন্দোলন মিডিয়া সেলের সম্পাদক। আমাদের আজকে আমি মিডিয়া সেলের তথ্য পেলাম যে দুপুরবেলা আমাদের এক বোন নির্বাহী কমিটিতে আছেন, এসেছে তঞ্চঙ্কা আপু, তার উপর হামলা হয়েছে। একটা বাহিনী এসে তাদের উপর হামলা, তারা যখন দেয়াল লিখনের কাজ করছিল তাদের পাহাড়ি জনগোষ্ঠীরা মিলে, তখন তাদের উপরে সেরকম নৃশংস হামলা হয় এবং আমাদের বোনকে আমরা এখন অ্যাডমিট করেছি হাসপাতালে, ঢাকা মেডিকেলে আছে। তো আমরা আমাদের একটা প্ল্যান ছিল, আমাদের ঢাকার এই মিরপুরের সকল থানার কমিটি দিয়েছে, আমরা প্ল্যান করেছিলাম আমরা আনন্দ মিছিল করবো। তো আমাদের এই আনন্দটা এখন একদমই নেই। আমাদের এখন প্ল্যান, আমরা বিক্ষোভ মিছিল করছি এবং আমরা এই বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা। দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। দলটি 23শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় নির্বাচন কমিশন সহ অংশীদারদের সঙ্গে বৈঠক করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তাও খতিয়ে দেখবে দলটি। 10 দিনের এই সফরে প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল। ঢাকায় নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটি সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। And understanding the environment that the elections will be held. So none of those policy decisions have been made. And again, we're assessing first before we make any decisions. And in actual fact, it's the government of Bangladesh with the Election Commission who will make the decisions about what they want, how they want to hold their নির্বাচনে সীমিত আকারে সহায়তা দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়। 20শে জানুয়ারি শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের ব্যাগ সরবরাহ সহ কারিগরি সহায়তা দিতেও রাজি হয়েছে জাতিসংঘ। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের আরেকটি নির্বাচনের আলোচনা চলছে। বিএনপি, জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছর জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন। ওই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ইসি।
গত বছরের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলীয় দলগুলো অংশ নেয়নি। আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে একই দলের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। এ কারণে ওই নির্বাচনকে আমিডামি ভোট হিসাবে আখ্যায়িত করা হয়। ওই নির্বাচনে জয়ের মাত্র 6 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। ওই সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। ডক্টর ইউনূস নাকি সুইজারল্যান্ড যাচ্ছেন। এখন বিশ্ব অর্থনৈতিক ফোরাম বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে এটি তার প্রথম বিদেশ সফর। আগামী 21 থেকে 24 তারিখ দাভোসে ওই অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠান হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে 4 দিনের সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আগামী 20 জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা প্রধান উপদেষ্টার। সম্মেলন ছাড়াও ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষ প্রধান উপদেষ্টা D8 সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন। 3টি সফরেই বহুপাক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখনো পর্যন্ত ডক্টর ইউনূস দ্বিপাক্ষীয় কোনো সফর করেননি। এটা আর কোনো রাষ্ট্রনেতাকে কিন্তু এখানে কোনো নাম দেখলাম না। এই যে বার্ষিক সম্মেলন যেটা হবে সেখানে কিন্তু আর কোনো বড় দেশের নেতা বিশ্ব অর্থনৈতিক ফোরামে সেখানে কিন্তু কোনো বিশ্বের নেতার নাম দেখলাম না, শুধু ডক্টর ইউনূস যাচ্ছেন। মনে হচ্ছে এটা হচ্ছে একদম বাইডেন প্রশাসন এবং হিলারি ক্লিন্টনের প্রযোজিত কার্যক্রম মনে হচ্ছে। আমি ভুলও হতে পারি। এখন মজার ব্যাপার হলো, যদি কোনো কূটনৈতিক সফর হয় বা কূটনৈতিক সফর সঙ্গী কারুর সঙ্গে যদি কেউ যায়, তাহলে পরে সেই বিমান কিন্তু কোনো দেশ আটকাতে পারে না। উনি নাম করেছেন কূটনৈতিক সফরের, যদিও এখানে কূটনীতির কোনো দেশের কোনো নেতার নাম নেই। উনি উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন, ওখানে একটু ভাষণ দেবেন। তার জন্য 4 দিনের সফর। সঞ্জিত চট্টোপাধ্যায়ের গল্প ছিল, গন্ধটা যাতে কেমন কেমন লাগছে। আমারও কিন্তু গন্ধটা কেমন কেমন লাগছে। এটা আমার মনে হচ্ছে, যেটা আমি বললাম, একদম সুনিয়োজিত একটা প্রোগ্রাম করা হয়েছে ইউএস এর তরফ থেকে। কারণ হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ওবামাই তো চালায়, আর বাইডেন প্রশাসন। যদি ডক্টর ইউনূস যদি ধরা পড়েন, তাহলে যে কত কিছু বেরোবে, কত কেলোর কীর্তি বেরোবে। আর ওই যে হিলারি ক্লিন্টনের যে একটা সংস্থা রয়েছে না, যার চেয়ারম্যান হচ্ছে ডক্টর ইউনূস, আরো অনেক কোম্পানি আছে, সেখান থেকে কত লেনদেন হয়েছে, কি হয়েছে, তার 666 তো আছেই কলমুকু। তাছাড়াও এইগুলো যদি ধরা পড়ে, তাহলে তো আমেরিকার মুখ খুলবে। এখন যে করেই হোক ডক্টর ইউনূসকে বার করতেই হবে। একটা আমার মনে হচ্ছে এরকম একটা সফর সাজানো গোছানো হয়েছে মনে হচ্ছে। আমি ভুলও হতে পারি। দেখুন, আমি যে সবসময় ঠিক হব তার কোনো মানে নেই। হয়তো উনি 4 দিন সফর শেষ করে আবার ফিরে এলেন, এসে কাজকর্ম করলেন। কারণ উনি তো পরে বলছি, উনি যা কাজকর্ম হাতে নিয়েছেন সেটা একদম বিরাট একটা যজ্ঞ। এই কর্মযজ্ঞে উনি যদি সফল হতে পারেন, তাহলে পৃথিবীর ইতিহাসে তিনি একটা স্বাক্ষর রেখে যাবেন। উনি বলছেন যে আমরা একটা হাতে আলাদিনের চেরাগ পেয়েছি। এই আলাদিনের চিরাগকে কিন্তু নেভানো যাবে না, একে ধরে রাখতেই হবে। এই যেটা আমাদের হাতে সুযোগ এসছে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। একটা ছোট ভিডিও আছে আমার কাছে, একটু দেখুন ভিডিওটা। আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা,
আমরা যা চাই এবং তাই করতে পারি। এই সুযোগ গ্রহণ করুন এবং সেটা প্রতিষ্ঠিত করুন। এটা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়, এটা হাতছাড়া হতে দিয়েন না। কারণ একবার যদি হাতছাড়া হয় এটা কোনোদিন ফিরে আসবে না। দর্শক, উনি যেটা বলছেন আলাদিনের চিরাগ, এখন এই চিরাগের আগুনে না 300-350 কারখানা পড়ে গেছে। চিরাগের যে আগুন তাতে চলতে আছে, আর চিরাগ থেকে একটা দৈত্য নয়, হাজারে হাজারে দৈত্য বেরিয়ে পড়েছে। দৈত্য বেরিয়ে পড়ে তারা খুন, জখম, রাহাজানি, ধর্ষণ এবং যা যা অন্যায় করা যায় সমস্ত রকম অন্যায় ওই দৈত্যেরা সমস্তই চিরাগ থেকে বেরিয়েছে। এখন এই দৈত্যদের এখন তো সামলাতে হবে। আলাদিনের চিরাগ হাতে পেয়েছে, সেই চিরাগকে যদি কন্ট্রোল করে না রাখা যায় আর তাকে যদি জ্বালিয়ে না রাখা যায় তাহলে পরে হবে কি করে? বিশ্বকে জানাতে হবে না। ডক্টর ইউনূস তিনি সারা বিশ্বে একটা তার প্রতিভার ছাপ রেখে যাবেন। নোবেলে কি ছাপ পড়েছে আমি জানি না, আর নোবেল কি করে পাওয়া যায় সেটা অনেকেই জানে। আপনাদের মতো অনেকেই খোঁজ খবর রাখেন, যারা আমেরিকার চামচাগিরি করে তাদেরকে নোবেল, বিশেষ করে ডেমোক্র্যাট শাসনে, রিপাবলিকান শাসনে যারা নোবেল পেয়েছেন তাদের নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কোনো বিতর্ক নেই। আমাদের অমর্ত্য সেনকে নিয়ে যেমন আমাদের রিপাবলিকান দল দিয়েছিল, তখন কিন্তু কোনো বিতর্ক দেখা যায়নি। অমর্ত্য সেনকে নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু বাকি যারা যারা আছে সব কিন্তু প্রযোজিত কার্যক্রম একেবারে। তো দেখা যাক ডক্টর ইউনূস 4 দিন বাদে ফিরে আসেন কি ফিরে আসেন না। এখন তার জন্য আমাদের 20 তারিখের পর 24 তারিখ অব্দি হাঁ করে ঢাকা বিমানবন্দরের দিকে তাকিয়ে থাকতে হবে। এদিকে একটা খবর রটেছে, এই যে দৈত্য ফৈত্য যারা আছে তাদের মধ্যে একজন যেটা আছেন তার নাম হচ্ছে আমাদের সার্জিস হাসনাত। বিগ বয়েজ প্লেজ অ্যাট নাইট। তো বিগ বয়েজদের ব্যাপারে একটা নাকি খবর বেরিয়েছে। খবর মানে কি, সোশ্যাল মিডিয়াতে। এইখানে ডেইলি ইত্তেফাক একটা খবর করেছে, সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল 3 ঘন্টা আগে। সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি খবর, যেখানে দাবি করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এদেরকে পাসপোর্টটা এদেরকে জব্দ করা হয়েছে। কিন্তু তার খবরের সত্য মিথ্যা জানা যায়নি, আমিও যেমন জানি না এটা সত্য কি মিথ্যা, আমিও জানি না। তবে যদি এটা হয়ে থাকে, হওয়ার সম্ভাবনা খুবই কম, একেবারে 1%। যদি এটা হয়ে থাকে তাহলে জানবো অন্য কিছু একটা ঘটতে চলেছে। যদিও বললাম চান্স হচ্ছে 1%, 99% হচ্ছে ভুয়ো। বাংলাদেশে প্রচুর এরকম ভুয়ো খবর ঘুরে বেড়ায়, আর আমি যে সমস্ত তথ্য দিয়ে এই সমস্ত খবরগুলো করি, সেগুলো আমার খবরগুলো হচ্ছে গিয়ে ভুয়ো খবর। দেখবেন কমেন্টে 10-15টা, যদি 500টা কমেন্ট থাকে তার মধ্যে 10টা কমেন্ট থাকবে আর কতদিন ভুয়ো খবর চালাবেন। তো ডকুমেন্ট দিয়ে দিন। এই যে আমি ডকুমেন্ট দিয়ে করব, তাতেও দেখবেন কিছু লিখবে গুজববাজ। তা কি করা যাবে? তো এই সমস্ত দৈত্যদের যদি পাসপোর্ট যদি সত্যিই যদি সেনাবাহিনী জব্দ করে, তাহলে পরে তো বড় খবর। আর